পারল না, কেননা সে মাঝপথে অজ্ঞান হয়ে যায়। তবে সৌভাগ্যজনকভাবে অ্যাম্বুলেন্সটি কয়েক মিনিটের মধ্যে হসপিটালে চলে যায় এবং এমার্জেন্সি সেক্টরে জিমিনের ট্রিটমেন্টও শুরু হয়ে যায়। আল্লাহ, এই পৃথিবীতে আমার বোঝা আর কেউ নেই। আর যাই করো, ওরে আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমাকে একলা করে দিও না। আধা ঘন্টা নাগাদ পরই জিমিনকে ওটি রুম থেকে বের করে সাধারণ সেক্টরে পাঠিয়ে দেওয়া হয়। কি হয়েছে ওর? আপনাকে আগেও বলছি, আপনার বোনের ব্রেস্ট ক্যান্সার হয়েছে সেটা তো ভালো করেই জানেন। এই ট্রিটমেন্ট এই দেশে সম্ভব না। যদি বোনের ভালো চান তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ওকে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠিয়ে দিন। ডক্টর, আমার দুর্বলতার কথা তো জানেন, আমি এতগুলো টাকা কোত্থেকে পাবো? আপনি যদি একটু ডিসকাউন্টের ব্যবস্থা করে দিতেন তাহলে অনেক উপকার হতো। আমি আপনার অবস্থাটা বুঝি, তবে বাস্তবতার কথা বলতে গেলে সবকিছু তো আর ফ্রিতে সম্ভব না। আমি আপনাকে কিছুটা ডিসকাউন্ট করে দিতে পারি। এই ধরুন 40% করে দিলাম, বাকি 60% আপনার অ্যারেঞ্জ করতে হবে। আর নাইলে নিজের ছোট বোনকে বাঁচানোটা। আমি যেভাবে হোক টাকার ব্যবস্থা করবো। 60%-এ কত লাখ টাকার মতো লাগতে পারে? দেখা একজন সৎ চিকিৎসক হিসেবে আমি প্রেফার করবো ওকে ইন্ডিয়া নিয়ে যাওয়ার জন্য। সেক্ষেত্রে তোমার খরচটা অনেকটাই কমে যাবে। তাছাড়া আমার এনজিওর মাধ্যমে যদি যাও তাহলে আমার 60% ডিসকাউন্টে তোমার প্রায় 6 লক্ষ টাকার মতো লাগতে পারে। 6 লক্ষ টাকা? আমার ইয়ারলি ইনকাম 1 লাখের বেশি না। আমি এত কত টাকা এত কম সময় কোত্থেকে পাবো? দেখো আত্মীয় স্বজনের কাছ থেকে জোগাড় করতে পারো কিনা। টাকার মূল্য তো একটা মানুষের জীবনের চাইতে বেশি না, তাই না? দেখো তাই সত্যি বলতে আমি আমার যতটুকু পেরেছি ততটুকু দিয়ে চেষ্টা করেছি। এখন বাকি সবই হচ্ছে গিয়ে আল্লাহর হাতে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো। তবে আমার 1 সপ্তাহের মতো সময় লাগবে। এতদিন ওকে কেমোথেরাপির উপরে রাখতে পারবেন না? 1 সপ্তাহের মতো রাখা যাবে, তবে সময় কিন্তু বেশি নেই। যত তাড়াতাড়ি সম্ভব টাকা ম্যানেজের ব্যবস্থা করো। সূর্য মামা উদয় হতেই নতুন এক সুন্দর সকালের সূচনা হলো। তবে তার মন যে অন্ধকারে আচ্ছন্ন। পরিস্থিতি মানুষকে কতটা অসহায় করে দেয়। আজ তে সেই কাজটাই করতে যাচ্ছে, যেই কাজকে সে অনেক বছর বছর ধরে ঘৃণা করত। আসতে পারি? কি খাবে বলো তো? তোমার জন্য কি অর্ডার করবো? চা, কফি? কিছু অর্ডার দিতে হবে না, যে কাজের জন্য এসেছি সেটা বলি। আরে হ্যাঁ অবশ্যই, বলো না কি লাগবে। কয়েক মাস আগে যে কাজটা অফার দিয়েছিলেন সেই কাজটা কি এখনো আছে? না মানে আমার খুব দরকার ছিল। নাতে তোমাকে অফার দিয়েছিলাম বিয়ে বাড়িতে নাচ গানের, সেই অফারটা এখন আর নেই। আপু প্লিজ একটু দেখো না, অন্য কোনো ফাংশনে টানছেন হাইরে কাজটা আমাকে দেওয়া যায় কিনা। এই মুহূর্তে আমার টাকার খুবই দরকার। সত্যি বলছি, তোমায় সাহায্য করতে পারলে আমারও ভালো লাগতো। তবে এখন এই কাজটা আমিও করি না, তাই কোনোভাবেই। বুঝতে পেরেছি, আসলে আমার টাকার খুব দরকার ছিল তো তাই এসেছিলাম। যাচ্ছ কোথায়? তুমি তো বললা কাজ নাকি হবে না, তাই তো। সত্যি বলতে বিয়ে বাড়িতে ডান্সার মেয়েদের হায়ার করার কাজ এখন আর আমি করি না। তবে একটা কাজ আছে, যেই কাজের টাকাও তুলনামূলকভাবে অনেক বেশি। তবে তুমি এই কাজটা করবে কিনা? লিসা কোন ধরনের কাজের কথা বলছে তা বুঝতে দেরি আর বাকি রয় না। একটা মেয়ে যখন নিজেই প্রস্তাব দিয়ে চুপ হয়ে যায় তখন যে কাজটা কেমন হতে পারে সেই ধারণাতে ভালোভাবেই আছে। যদিও ওই টাকাটা আমার অনেক বেশি প্রয়োজন, কিন্তু তবু আমি আজ পর্যন্ত এমন কোনো কাজ করিনি যা কিনা আমার সত্যিটা আঘাত করেছে, আর আগামী তো করবো না। না না না, তুমি যেমনটা ভাবতেছো বিষয়টা এমন না। আসলে আজকে আমাদের দেশের সবচেয়ে নামকরা হোটেল আজাইরাসে একটা মিলেনিয়ারদের ফাংশন আছে। সেখানে উপস্থিত গেস্টদেরকে নৃত্য প্রদর্শন করে মনোরঞ্জন করতে হবে। ওই কাজটা আমি চাইলে তোমাকে দিতে পারি। একদিনে 30,000 টাকা। একদিনের অনুযায়ী টাকাটা কিন্তু বেশি। তবে জানি তো এরকম অনুষ্ঠানে গেস্টরা তোমার প্রতি আকৃষ্ট হয়ে তোমাকে কুপ্রস্তাব দিতে পারে। তবে চিন্তা নেই, তুমি যদি করতে না চাও তাহলে কোনো সমস্যা নেই, কেউ তোমাকে জোরে জোরে করবে না। বুঝতে পেরেছি, জানি তুমি এমন কাজ করবে না। তবু যেহেতু তোমার অনেক বেশি এমার্জেন্সি তাই তোমাকে এই প্রস্তাবটা দিলাম। আগের অবস্থাটা থাকলে এই কাজ করার কথা মাথাতে মানতাম না। তবে পরিস্থিতি মানুষকে দিয়ে সব করাতে পারে। আজকে পার্টিটা কয়টায়? সকাল পেরিয়ে সন্ধ্যা নেমে আসলো। তাই নিজের ডান্সিং ক্লাসে নিজের বাচ্চাদেরকে নাচ নৃত্য শেখানোর পরেই চলে আসলো লিসার দেওয়া ঠিকানায় সে আজাইরাস হোটেলে। পৌঁছানো মাত্র দেখে সন্ধ্যার প্রোগ্রামের জন্য তৈরি করা হচ্ছিল। তাই মোবাইলে বসে বসে দেখছিল আজকে কেমন কেমন ডান্স সবাই একসাথে দিতে হবে। তুমি অনেক ভদ্র একটা মেয়ে, আমি জানি তুমি এই কাজটা করতে রাজি না, হয়তো মনে মনে নার্ভাস। তবে চিন্তা করো না, আমি তোমাকে কোনো বিপদেই পড়তে দেবো না। সত্যি বলতে আপনি মানুষটা খারাপ না, তাই এইটুকু বিশ্বাস আমার আপনার প্রতি আছে আপু। লিসা এই কথাগুলো উত্তর দিতেই যাবে এর আগে অর্গানাইজেশনের ম্যানেজার বুকা মিশে লিসাকে এক কোণে ডাকলো। কি হলো, হঠাৎ এভাবে ডেকে পাঠালে? নতুন মেয়ে জোগাড় করছো, এটা তো সুন্দরী। ওকে এই ডান্স পার্টিতে না পাঠায় খেলনা ঘরে পাঠাচ্ছ না কেন? আপনার সমস্যাটা কি? ওইটা ভালো মেয়ে, আর তাছাড়া খেলনা ঘরে মেয়ের তো কোনো কমতি নেই। ওকে পাঠানোর এমন কি প্রয়োজন বলো শুনি? প্রয়োজনটা আমার মুখে বলতে হবে? সুন্দরী একটা মেয়ে,
ওকে স্বীকার করে বসটা সেই আনন্দ পাবে। আমারও প্রমোশন, তোমারও টাকা বাড়তি হবে। তাই ভালো ভালো ওকে খেলা করে পাঠাও। আপনি এইসব কথা আপনি নিজের কাছে রাখেন। ও একটা ভালো মেয়ে, ওকে আমি কখনোই খেলা করে পাঠাতে পারবো না। তোর যেহেতু বেশি চলতেছে তাহলে তোরে পাঠাই। তোরে পাঠাবো না তোর ছোট বোনে, ও কিন্তু আমার কাছেই বন্দি। ভালো ভালো ম্যাটারে পাঠা, আর নাহলে তোরে কিংবা তোর বোনে পাঠাতে কিন্তু আমি 1 সেকেন্ড সময় নেব না। দূর থেকে তাদের একসাথে দেখে ফেলে, তবে তাদের কথোপকথন শুনতে পায় না। দূর থেকে তো এটাই ভাবে লিসা হয়তো বা বোকামের গার্লফ্রেন্ড, এবং তাদের মধ্যে হয়তো বা কোনো ঝগড়া কিংবা কোনো দ্বন্দ্ব চলে বেড়াচ্ছে। আরে তাই আসো আসো, লিসা মাত্র তোমার কথা বলছিল। তোমার নাকি এমার্জেন্সি কিছু টাকার প্রয়োজন। আমি ভাবলাম একটা মেয়েকে সাহায্য করা উচিত, তাই তো তোমাকে অ্যাডভান্সে কয়েক মাস কাজ করার বিনিময়ে এখনই তোমাকে ক্যাশ কিছু টাকা দিতে রাজি আছি, যদি তুমি কন্ট্রাক্টে সাইন করো তো। লিসা চুপ থাকার কারণে বোকামের বলা প্রতিটা কথা তে বিশ্বাস করে ফেলে। অতঃপর বোকামের দেওয়া একটা কন্ট্রাক্ট পেপারে কিছু টাকার বিনিময়ে সাইন করে দেয়। ক্যাশ থেকে 10 লক্ষ টাকা দেওয়া হয় তৎক্ষণাৎ। থ্যাংক ইউ সো মাচ লিসা আপু, এই উপকারের কথা আমি কখনোই ভুলবো না। এত ধন্যবাদ না জানিয়ে রাত 12টার পর কিন্তু তোমার একটা ডান্স পারফরমেন্স আছে, সেদিকে মন দাও। এই হাতে পাওয়া ক্যাশ টাকাটা দ্রুত নিজের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করার পর আবারও সেই আজারা 5 স্টার হোটেলে ফেরত আসে। ফেরত আসা মাত্র এদের আগে সাজ বলতে নতুন করে আবারও থেকে সাজিয়ে দেওয়া হয়। সাজের কাজ শেষ করার মাত্রই এবং তেই সাথে যারা একসাথে পারফরমেন্স করবে তাদের সবাইকে একটা অন্ধকার হলরুমে পাঠানো হয়। হলরুমে যাওয়া মাত্রই একদম অবাক, তাদের কাজ তো হচ্ছে মানুষকে আনন্দিত করা, অর্থাৎ মনোরঞ্জনের ব্যবস্থা করা। তবে সামনে তো একটা মানুষ পর্যন্ত নেই। অবশ্য তে তো আর জানতো না এই কালো কাজে আড়ালে কয়েকজন বিলিনিয়ারদের দৃষ্টিতে তারা যে বন্দী ছিল। তারা প্রত্যেকেই হাতে বন্দুক নিয়ে প্রস্তুত ছিল তাদের সাথে এই খেলনাখলে তাদেরকে পুতুল বানিয়ে খেলার জন্য। এবং তার সাথে পারফরমেন্স করে প্রত্যেকের মুখে মাস্ক পরানো। তে বুঝতে পারছে না এখানে কি হচ্ছে বা কি হতে চলেছে। হঠাৎ গানের মিউজিক অন হতে তারা প্রত্যেকে পারফরমেন্সের জন্য প্রস্তুত হয়ে যায়। অন্ধকারে হলরুমে জোরে জোরে গান বাজনা চলছে এবং তারা প্রত্যেকে তাদের পারফরমেন্স করে যাচ্ছে। তাদেরকে শর্ত দেওয়া হয়েছিল যত কিছুই হয়ে যাক না কেন তারা তাদের ডান্স পারফরমেন্স বন্ধ করতে পারবে না, এটাই তাদের কাজ। Their moves are really fantastic. Jungkook, it's your first time, so just enjoy it. নর্তকীদের নাচ বরাবরই আমার কাছে বিরক্তিকর। আজকে আর ব্যতিক্রম কিছু হবে না। নাচ তো বিরক্তিকর বটে, তবে পরে যা হতে চলছে তা অবশ্যই বিরক্তিকর লাগবে না। কথাটা শোনা মাত্রই জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে তাকালো আবার সেই স্টেজের দিকে। মুহূর্তে অন্ধকার আচ্ছন্ন হলরুমের মধ্যেই 50-এরও অধিক জ্যান্ত হরিণকে ছেড়ে দেওয়া হলো, যারা কিনা স্টেজের মধ্যে এবং স্টেজের আশেপাশে লাফিয়ে লাফিয়ে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছিল। হরিণের সাথে 13 বছর বয়সী ছোট্ট একটা মেয়েকে ছেড়ে দেওয়া হয়। আশেপাশের পরিবেশ থেকে তেমন অবাক হয় ঠিকই, তবে তাদেরকে তো আগে থেকে বলে দেওয়া হয়েছিল যত যাই কিছু হয়ে যাক না কেন তারা তাদের নাচ বন্ধ করতে পারবে না। তাই তো তারা তাদের নাচের মধ্যে মনোযোগী হয়ে ডান্স পারফরমেন্স করতে লাগলো। Come on, let's start the game, honey. Twinkle, twinkle, little star, how I wonder what you are. অন্ধকার আচ্ছন্ন হলরুমটি মুহূর্তেই গুলির আওয়াজে পরিপূর্ণ হয়ে গেল। এক একটা গুলি ঠাস ঠাস করে আয়কে উদ্দেশ্য করে অর্থাৎ আয়কে টার্গেট করে ছোড়া হচ্ছিল। তবে হরিণগুলো লাফালাফির কারণে প্রত্যেকটা গুলি প্রায় হরিণের গায়ে লাগছিল। এরকম ভয়ঙ্কর পরিস্থিতি দেখে নৃত্য করে প্রত্যেকটা মেয়েরই নাচ একেবারে বন্ধ হয়ে যায়। তারা কানে হাত দিয়ে ভয়ে সেখানে মাটিতে লুটিয়ে পড়ে। ইউ ব্লাডি ডয়েস, এই হরিণগুলোর মতো নিজের জান খাওয়ানোর ইচ্ছে লাগছে। যদি নাচ একা থাকে তারা চেমড়ে নাচতেছে মনে নাচ, নাচের পুতুল। মাইকে কথাটা বেজে ওঠার কারণে প্রত্যেকটা মেয়ে ভয়ে আবারও নৃত্য করতে শুরু করে। তবে তেজে স্বাভাবিক হতে পারছিল না। আমাকে মেরো না, আমাকে প্লিজ মেরো না। কথাটা বলে বাচ্চা মেয়েটি সেই হলরুমে এক সাইড থেকে আরেক সাইডে দৌড়াদৌড়ি করতে লাগে, আর সেই নরপিশাচগুলো এক এক করে বুলেট ছুটতে লাগে। এই হৃদয় বিদারক নিষ্ঠুর দৃশ্য জাঙ্কুকে অবাক করতে পারে না। অতিরিক্ত টাকার মালিক হলে মানুষ আর মানুষ থাকে না, মনুষ্যত্ব হারিয়ে পিশাচে পরিণত হয়। এই দুনিয়াটা যে নিষ্ঠুর মানুষে ভরা। জাঙ্কুকের দৃষ্টিতে এই দুনিয়ায় স্বার্থহীন মানুষ কেউই নেই, প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে স্বার্থপর। তবে জাঙ্কুকের ভুল ধারণা ভাঙতে বেশি সময় নেয় না। তাই মুহূর্তের প্রত্যেকের দৃষ্টি আকর্ষিত হয় একেবারে হলরুমের দিকে। আমরা কোনো নাচের পুতুল না, আমরা মানুষ, আমাদের সাথে চাইলে ওটা করতে পারি না। কথাটা বলা মাত্র স্টেজ থেকে নেমে গিয়ে বাচ্চা মেয়েটার হাত ধরে পালানোর চেষ্টা করতে লাগে। এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছিল এবং পেছন থেকে তাদের উদ্দেশ্যে বুলেট ছোড়া হচ্ছিল। এমন পরিবেশ কোনো সাধারণ মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। তাই তো নাচ করা অনেকগুলো মেয়ে একেবারে থমকে যায় এবং তাদেরকেও সেই বুলেটের শিকার হতে হয় এবং অনেকেই সাহস যুগে নৃত্য প্রদর্শন করতে থাকে। এদিকে তেদের উদ্দেশ্যে একের পর এক বুলেট ছোড়া হচ্ছিল। নাচের পুতুল তো অনেক দেখছি, প্রথমবার সাহস পুতুল দেখলাম। এই সাহসী পুতুলের ব্যাটারি ডাউন করতে যে কি আনন্দ হইব। কি রে বাকি যা, তুই এমনি চুপচাপ কেন? উপস্থিত প্রত্যেকের মতো জাঙ্কুকও বেশ অবাক তের এরকম কর্মকাণ্ডে। এমনকি জাঙ্কুক শুধু অবাক না, প্রায় অনেকটা মুগ্ধ। নিঃস্বার্থভাবে মানুষ নিজের জীবনকে বাঁচিয়ে রেখে অন্য মানুষের সাহায্য করতে পারে এই ধারণা ছিল না জাঙ্কুকের। কথা বলো না, যা দৌড়াতে থাকো। মুহূর্তে একটা বুলেট খেয়ে লাগে তার পায়ের মাংসে। বুলেটটা এখনই শেষ হলো। লোকটা থেকে উদ্দেশ্য
হয়ে যায়। টাইম আপ। রুমে থাকা নিষ্পাপ প্রাণী হরিণ থেকে শুরু করে তাদের কথায় যে মেয়েগুলোর নাচ বন্ধ করেনি, তারাও এই নিষ্ঠুর নরপিশাচদের গুলির থেকে বাঁচতে পারেনি। ঠাস ঠাস গুলি করে প্রত্যেককে একেবারে নিঃশেষ করে দেয় মুহূর্তে। আরে আরে বাবারে, তুই সব শেষ করলে গেস্টটা দিবি কি? দে লাস্টে দুটা জাঙ্কুকরে দে। ল ভাব, দাওয়াত কবুল কর। জাঙ্কুক দূর থেকে রিভলভারটা হাতে নিয়ে তাকায় তে এবং আলোর দিকে। কি হয়েছে তোমার? এরকম ভয়ঙ্কর পরিস্থিতি দেখে তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তাই তো মুখের মাছটা খুলে একদিকে ছুঁড়ে মারে। রিভলভার হাতে নিয়ে দূর থেকে জাঙ্কুকের চেহারার দিকে তাকিয়েছিল। মায়া মাথায় চোখের মাঝে বেঁচে থাকার আকাঙ্ক্ষা তীব্র দৃশ্যমান, যা কিনা পানির ফোঁটা হয়ে টপ টপ করে চোখ থেকে বেরিয়ে পড়ছিল। আরে দেখে করিস না বাপ, প্রথমে ছোটটার মার, পরে বড়টারে, আনালে এই রুটটাও করতে পারোস। ভিক্ষা দিলাম। কি মাথা খারাপ হয়েছে নাকি? গানের কি কমিশন নাকি? বুগানের বাচ্চা সারা করে দুইটারই চান ভিক্ষা দিলাম আমি। আরে যা, খেলা আমাদের টুরে আমি করলে মজা আছে। পুতুল ঘরের একটা নিয়ম আছে, যা নয়তো সম্মান, এই দুটার মধ্যে একটা তো দিতেই হবে বাবা। জান নিয়ে যেহেতু খেলোস না, এই সম্মান নিয়ে তো খেলবি। বাইরের তো খেলা খেলে ভালো লাগে না আমার। জাঙ্কুকের বেবি বাচ্চা সব বাচ্চাগুলোকে খেলতে পারে না। কোনোদিন খেলা ছিল তো জানবি কেমনে? আজকে খেলা দেখ না মামা, সেই মজা। হয়তো বড়টার সাথে খেল, নয়তো ছোটটার সাথে। এই বাড়িতে মায়ের সাথে পালসাল খেলি না আমি, আর খেলবো না। জীবন জাঙ্কুক এত বড় একটা গ্যাংস্টার, কথা দিয়ে কথা রাখে না। তুই কিন্তু বলছিলি নিয়ম ভাঙবি না, আবার ভাঙতেছস। জিনিসটা কিন্তু ভালো না। লোকটার বলা কথা গ্যাংস্টার জাঙ্কুকের একেবারে ইগোতে গিয়ে লাগলো। জীবন জাঙ্কুক এত বড় একটা গ্যাংস্টার কথা দিয়ে কথা রাখে না, বিষয়টা ইগো হার্ট করার মতো। এতক্ষণ তাদের কথোপকথন জোরে মাইকে চলার কারণে পরবর্তীতে কি ঘটতে চলেছে তের সাথে তাতে হারে হারে টের পেয়ে যায়। দেখেন প্লিজ আমার সাথে খারাপ কিছু করবেন না, আমি একটা আনম্যারিড মেয়ে, আমার জীবনটা এভাবে ধ্বংস করবেন না। আমি ম্যারিড, তুই না দিলে এবার আমারই দিয়ে দে। নিজের জিনিস জীবন জাঙ্কুক কোনো কারোই দেয় না। যদি বলে চিঙ্গালালা গেম খেলার বিন্দুমাত্র ইচ্ছা নাই আমার, বাট প্রসঙ্গ যেখানে আমার মুখের জবানের কথা, সেখানে অনেক কিছু স্যাক্রিফাইস করতে রাজি আছি। বড়টা লাগবে আমার, তবে একটা শর্ত, ছোটরা কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ওই জান আর সম্মান দুইটা নিয়ে যাবে এখান থেকে। মাইকের কথাগুলো শুনে আত্মা একদম কেঁপে উঠলো। মুহূর্তে অন্য দরজা থেকে একটা হাট্টা কাট্টা মেয়ে এসে তাকে জোর করে সেখান থেকে নিয়ে গেল। অতঃপর একটা অন্ধকার রুমে নিয়ে গিয়ে তার শরীরে একটা ইনজেকশন করে দিল। ইনজেকশনটা দেওয়া মাত্রই তার মাথায় ঝিমঝিম যন্ত্রণা হওয়া শুরু হয়ে যায়। রুমের মধ্যে উপস্থিত নার্সরা মিলে তাকে আগে শাওয়ার নিয়ে পরিষ্কার করে, অতঃপর তার কেটে যাওয়া পায়ের অংশে ভালোভাবে ব্যান্ডেজ করে দেয় এবং জাঙ্কুকের জন্য প্রস্তুত করতে লাগে। তাকে জাঙ্কুকের জন্য প্রস্তুত করার জন্য এই সুন্দর ড্রেসটি পরানো হয়। সাথে 3টা চেরি ফলও রাখা হয়। জাঙ্কুক রুমে প্রবেশ করা মাত্রই বেবিদের মাথার উপরে থাকা ডেজার্টটি দিয়ে প্রথমে মিষ্টি মুখ করবে, অতঃপর যা শুরু করার সে তা নিজের ইচ্ছায় করবে। তের মাথা ঝিমঝিম করলেও হুঁশ তার পুরোপুরি যায়নি, তবে তার শরীরে তার নিয়ন্ত্রণে নেই। তাকে জাঙ্কুকের জন্য পুরোপুরি প্রস্তুত করার পর রুম নাম্বার 365-এ তাকে দিয়ে আসা হয়। ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটা সেলফ প্রমোশন করে ফেলি। আমার কিন্তু রুম নাম্বার 365-এর একটা ওয়ানশট আছে, চাইলে দেখতে পারো। পারফিউমের সুবাসিকারের রুম নাম্বার 365-এ একলা শুয়ে আছে, তবে তার শিরা উপশিরাগুলোর মধ্যে আবেগী রক্ত প্রবাহমান। তেজে তার নিয়ন্ত্রণে নেই, তার মাথা যে ঠিকঠাকভাবে কাজ করছে না। শরীরের মধ্যে এবং রক্তের মধ্যে প্রবাহ হচ্ছে অন্য ধরনের এক অনুভূতি। অপেক্ষার অবসান ঘটিয়ে জিয়ন জাঙ্কুক অবশেষে রুম নাম্বার 365-এ প্রবেশ করলো। রুমে আসতে খাটের উপরে থাকা টিকে দেখে প্রথমেই এক পলক স্ক্যান করে নিল, অতঃপর একটা শুকনো ঢোক কেড়ে সোফার উপর বসে পড়লো। হাতে থাকা ম্যাচ লাইটটা নিয়ে প্রথমে একটা সিগারেট চালিয়ে সেই সিগারেটটা টানতে টানতে চোখ দিয়ে পর্যবেক্ষণ করছে থেকে। জাঙ্কুকের একটা স্বভাব, নারীদের প্রতি আকর্ষণ থাকলেও শারীরিক কোনো কিছুর প্রতি জাঙ্কুকের তেমন একটা আকর্ষণবোধ কাজ করে না। যেমনটা জাঙ্কুকের ধারণা, আজ তের প্রতিও তার কোনো আকর্ষণবোধ কাজ করবে না। তবে জাঙ্কুকের ভুল ধারণা আবারও তে 1 নিমিষে শেষ করে দেয়। আমাকে সাহায্য করুন না প্লিজ। তেরে ছোট আবেদনময় কথাই জাঙ্কুকের আবেগকে একদম নাড়িয়ে দেয়। তাছাড়া এই সুন্দর ড্রেসটি পরে তার খাটে এক পাশ থেকে অন্য পাশে হয়ে যাওয়ার কারণে বারবার তার সৌন্দর্য আরো বেশি ফুটে উঠছিল জাঙ্কুকের চোখে। যেই সৌন্দর্যে মুগ্ধ হয়ে বেবি জাঙ্কুকও কান্না করছিল। এই কান্না বন্ধ করার জন্য জাঙ্কুক কয়েকটা টিস্যু পেপার নিয়ে বেবি জাঙ্কুকের চোখের পানি বন্ধ করার ব্যবস্থা করছিল। তবে এসবের দরকার কি, যেখানে তে নিজেই উপস্থিত বেবি জাঙ্কুকের কান্না চিরতরে শেষ করে দেওয়ার জন্য। ঠান্ডা বরফ হয়ে যাওয়া রুমটিতেও জাঙ্কুকের চেয়ে গরম লাগছিল অনেক। তাই তো জাঙ্কুক নিজের ব্যবস্থা নিজেই করে তে খাটের এক সাইডে গিয়ে বসে পড়লো। জাঙ্কুকের বসতে দেরি হয়, তবে তে জাঙ্কুককে এক টান দিয়ে নিজের কাছে আনতে দেরি হয় না। সাথে সাথেই জাঙ্কুকের ঠোকে নিজে নিয়ন্ত্রণ আছে তো, নিজেকে নিঃশ্বাস করতে চাও। গ্যাংস্টার জাঙ্কুক রেগে গিয়ে তার চুলের মুষ্টি চেপে ধরে, তবে তের চোখে তো ভালোবাসার চশমা, সে তো ভালোবাসার প্রস্তাব দিতে ব্যস্ত। এবং সেই ব্যস্ততার খাতিরে তার হাত চলে যায় বেবি জাঙ্কুকের মাথার উপর, অর্থাৎ বেবি জাঙ্কুকের মাথার উপর আলতো হাতে হাত বুলিয়ে দিতে থাকে। ভালোবাসার এই আদরের হাত বোলানো যে কোনো কঠিন পুরুষের মনকে নরম করে দিতে পারে, যেমনটা জাঙ্কুকের ক্ষেত্রেও হলো। আমাকে সাহায্য করুন না প্লিজ। সাহায্যের কথা তুমি বলছো
করেছো, যেখানে সাহায্যের প্রয়োজন আমার বেবি বাচ্চার। আমি আমি সাহায্য করবো ওকে। জাঙ্কুকে আত্মা পর্যন্ত কেঁপে যায় তাই এরকম অপ্রত্যাশিত সাহায্য দেখে। মেয়ে, তুমি আমার সাহায্য করছো নাকি নিজের ধ্বংস ডেকে আনছো? কয়েক মিনিট বেবি থেকে সাহায্য করার পরে তে উঠে গিয়ে জাঙ্কুকে জড়িয়ে ধরে। অতঃপর জাঙ্কুক সাথে সাথে তার কানের মধ্যে একটা বাড়ি করে দেয়। চিল্লাই না মেয়ে, নিজ থেকে রাক্ষসকে নিজেকে শেষ করতে আমন্ত্রণ জানিয়েছো, এখন চিল্লায় কোনোই লাভ নেই। কথাটা বলা মাত্রই জাঙ্কুক উপকারের প্রতিকার হিসেবে তার ঘাড়ে, গলা এবং গলা অনেকটাই নিচের অংশে নিজের নামে ট্যাটুগুলো করতে লাগে। জাঙ্কুকের এমন কর্মকাণ্ড বেশ প্রশান্তিময় ছিল তার কাছে। একটু জোরে জোরে হাসছিল জাঙ্কুকের এমন কর্মকাণ্ডে এবং উপকারে। কি হাসি তোমার! তুমি এখন বলো, কাকে আগে সাহায্য করবো, তোমাকে না তোমার বাচ্চাকে? আমার বাচ্চাকে। As you wish, my baby girl. জাঙ্কুক দেখে সাহায্য করতে লাগলো, ঠিক যেভাবে তে একটু আগে জাঙ্কুককে সাহায্য করছিল। জাঙ্কুক তো আবার মনে বড়, তাই কম সাহায্য করতে পারে না। জাঙ্কুকের এরকম বিশাল দরদি দেখে তে তো একেবারে আনন্দে ভেসে যাচ্ছে। সাহায্যে সাহায্যে কেটে যায় 40 মিনিটের বেশি। জাঙ্কুকের এরকম দরদীয় সাহায্য দেখে বেবিতে যে আনন্দে আত্মহারা হয়ে একেবারে কান্নায় ঢলে পড়ছে। তেজে এখন আর নিজের নিয়ন্ত্রণে থাকতে পারছে না। এত সাহায্যের তো তার প্রয়োজন নেই, তার এখন অন্য কিছুর প্রয়োজন। জাঙ্কুক জিনিসটা ভালোই বুঝতে পেরেছে, তাই তো সাহায্য করা বন্ধ করে দিয়ে টাকা একেবারে তেজ চোখের মাঝে। তেজ চোখ ছিল এক নেশালো কোনো দ্রব্য যা কিনা জাঙ্কুককে আসক্ত করে দিচ্ছে। এই মায়াবী চোখের মালিককে দুঃখ দিতে বেশ কষ্ট হবে আমার। এইটুকু সাহায্য না হলে আর সাহায্য করবো তোমায়। জাঙ্কুক তাকায় তের দিকে। এত সাহায্য নেওয়ার পর তে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে। কখন ঘুমিয়েছে সেটাই জাঙ্কুকেরও নেই। তবে অনেকক্ষণ পর জাঙ্কুক নোটিস করলো বেবি জাঙ্কুকের ওপরেও যে রুয়াব লেগে আছে। জাঙ্কুক অবাক হয়ে তাকায় ঘুমন্ত তের দিকে। মেয়েটা তাহলে আসলেই ইনোসেন্ট। একটা ইনোসেন্ট মেয়ের সাথে এমন কাজটা করা কি ঠিক হলো? ব্যাপারটা ভাবতেই জাঙ্কুক খাটের ওই পার থেকে একটা সিগারেট নিয়ে প্রথমে সেটাকে টানতে টানতে শেষ করলো। অভ্যাসগত কাজ তার। অতঃপর সে সিগারেটটা শেষ করে তেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো সেখানেই। সকালে তের ঘুম ভাঙতে নিজের সাথে রুমের মধ্যে অন্য কাউকে দেখতে পায় না। তবে সেই নিজের অবস্থান থেকে গত রাতে তার সাথে কি হয়েছিল সবকিছু বুঝে ফেলে। তের তো মাথায় আকাশ ভেঙে পড়লো। তার এত বছর জমিয়ে থাকা আত্মসম্মান বোধ কেউ এক নিমিষে এক রাতের মধ্যে লুট করে নিয়ে যেতে পারে না। তে তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে চলে যায় বোকামদের কাছে। কি করেছেন আপনারা আমার সাথে? কার কাছে পাঠিয়েছিলেন আমায়? চিৎকার না করে শুকরিয়া আদায় করো মেয়ে। যেই জায়গা থেকে বেঁচে ফিরত এসেছো সেই জায়গা থেকে সবাই ফেরত আসতে পারে না। কিসের জন্য শুকরিয়া আদায় করবো? আমার বেঁচে থাকার কারণ পর্যন্ত লুট করে দিয়ে গেল আর আমি শুকরিয়া আদায় করবো? আমি ছাড়বো না তো, তোদের সবার নামে আমি কেস করে দিব। তাহলে আর বসে আসছো কেন? যা কি করো না, আমি দেখতে চাই জিয়ন জাঙ্কুকের ব্যাপারে কে বা কেস নেয়। তাছাড়া আরেকটা চিঠিও করে দিয়ে এসো, কারণ খুব শীঘ্রই তোমাকে আবারও তার কাছে ফেরত যেতে হবে। যে তোমাকে পছন্দ হয়েছে তার, ইউ নো হোয়াট আই মিন? পছন্দ হয়েছে মানে আমি কি কোনো গ্রোসারি প্রোডাক্ট নাকি যে পছন্দ হয়েছে? এই দেখো, চিল্লাচিল্লি করে কোনো লাভ হবে না। তুমি ওনাদের বিপক্ষে কিছু করতে পারবে না। তাই আমার কথা শোনো। সাইনা থেকে আপনার কাছ থেকে কি শুনবো? আপনি হচ্ছেন খারাপ মহিলা। আপনাকে আমি ভালো ভাবছিলাম আর আপনি আমার জীবনটা ধ্বংস করে দিলেন। চিল্লাও চিল্লাও, যতবার চিল্লাও, একটা সময় বুঝতে পারবে আমরা আসলে তোমার জীবন ধ্বংস না, বরঞ্চ তোমাকে রাজমুকুট পরাচ্ছি। এরকম জঘন্য রাজমুকুট পরানোর অপরাধী জেল খাটবি তোরা। কথাটা বলেই তে বড় বড় কদম ফেলে সেখান থেকে চলে যায়। তে চলে যায় ঠিকই, তবে সে নিজেও কোনো অ্যাকশন নেয় না, কারণ সে নিজেও বুঝতে পেরেছে যাদের সাথে সে লাগতে যাচ্ছে তারা সাধারণ কোনো মানুষ নয়। এমনকি পুলিশরাও যদি তার পক্ষে থাকে তবু তাদের সাথে পেরে উঠবে না। তাই এখন একটাই পথ খোলা আছে, তা হচ্ছে নিজেকে গুম করে ফেলা। তে করলেও ঠিক তাই। বাসে যাওয়া মাত্র জিমিনকে নিয়ে কিভাবে ইন্ডিয়াতে চলে যাওয়া যায় এবং চেক আপের জন্য সেখানে কয়েকদিন থাকা যায় সেই ব্যবস্থাই করতে লাগলো। হয়তোবা কয়েকদিন তাকে না পেয়ে তাকে আর খুঁজবে না এই লোকগুলো। দেশ ছেড়ে ইন্ডিয়া যেতে পাসপোর্ট এবং ভিসা টিসা ঠিক করতে প্রায় 10-15 দিনের মতো সময় লাগবে। এই কয়েকদিনে থেকে ঢাকা শহরের বাইরে কোনো জায়গাতে আটে মেরে থাকতে হবে, যেন জাঙ্কুকরা কোনোভাবেই তার খবর না পায়। এই পরিকল্পনার উপর ভিত্তি করে রাতের বেলা বাসে টিকিট কাটলো তারা। গন্তব্য গ্রামের বাড়ি। হয়তোবা গ্রামে গিয়ে লুকিয়ে থাকলে হয়তোবা জাঙ্কুকরা আর তাকে খুঁজবে না। এই কথা চিন্তা করেই তো তারা রাতের দিকে বাসে উঠে যায়। বাসে উঠেই তে প্রশান্তিতে একটা নিঃশ্বাস ছাড়লো। তবে জাঙ্কুকের হাত থেকে বাঁচা কি এতটা সহজ? তেরা ঠিকঠাকভাবে বাসে বসেছিল, তবে কিছুক্ষণ পর তে নোটিস করলো বাসের প্রত্যেকজন যাত্রী একেবারে ঘুমিয়ে আছে। হঠাৎই তেরও কেমন জানি নেশালো একটা ঘুম পেল। তে চাইছে না এই মুহূর্তে ঘুমাতে, তাকে সারা রাত জাগনা থাকতে হবে কোনো বিপদ আপদ আসে কিনা। তবে তে কোনোভাবেই নিজের চোখ দুটোকে খোলাই রাখতে পারছিল না। জিমিনের সাথে সেও বাসের মধ্যে ঘুমিয়ে পড়লো। সকালে ঘুম ভাঙতেই তে নিজেকে নতুন এক জায়গাতে আবিষ্কার করলো। রুমটা পুরো ফাঁকা, তবে
করে দেখেই বোঝা যাচ্ছে আলিশান বড়লোক কারো বাড়ি। ঘুম তাহলে ভাঙছে বেবিকা। কথাটা শোনা মাত্রই তে ঘাড় ঘুরে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের শার্টের বোতামগুলো খোলা। তে নিজের অবস্থান বুঝার চেষ্টা করছে। তে থ্রি পিস জামাও পরে আছে খাটের এক কোণাতে। তে মুহূর্তেই বুঝে যায় গত রাতে তাহলে আবারও কি হতে পারে। তে কম্বল জড়িয়ে একটু উঠতেই যাবে, তবে তখনই বুঝতে পারলো তার ঘাড়ের দিকে কিছু কড়া লেগে আছে। ফেলে ওয়েস্ট করে না তো। দিস ইজ মাই এডিকশন এন্ড আই লাভ মাই এডিকশনস। কথাটা বলে জাঙ্কুক তের দিকে অগ্রসর হয়ে তার ঘাড়ে পড়ে থাকা সেই সাদা পাউডারগুলো একটা শ্বাসেই নিচের ভিতরে টেনে নিল। এটা আমার ফার্স্ট এডিকশন ছিল, বাট এটাকে অতিক্রম করে এখন তুমি আমার ফার্স্ট এডিকশনের জায়গা দখল করলে। আমার সাথে ছাড়ি আমায়, ছাড়ি কেমনে ভেবে খাও? এটা আগেই তো বললাম এডিকশন আমার। এডিকশনকে এত তাড়াতাড়ি ছাড়া যায়? জাঙ্কুক থেকে দুই হাতে বন্দি করে তার ঠোঁটের উপর রাজত্ব করতে লাগলো। এতটাই রাজত্ব করছিল যে তের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। মাত্র 3 মিনিট হতেই তের যখন নিঃশ্বাস প্রায় শেষ হয়ে আসছিল তখনই জাঙ্কুক থেকে ছেড়ে দেয়। আমার থেকে পালানোর চেষ্টা, এটাই তোমার শাস্তি। কেন করতেছেন আমার সাথে এসব? আমি আপনার কে আবার? আমার পছন্দের এডিকশন আমার হাতে নাচের পুতুল। আমি কারো নাচের পুতুল না। নাচের পুতুল নাম পছন্দ না হলে জিঙ্গালারা পুতুল নামটাও রাখতে পারো। আমাদের মতো হয় তো শুধু ওইটাই। ইউ নো হোয়াট আই মিন হানি? কি হলো, নামটা পছন্দ হয়নি? কেন করতেছেন আমার সাথে এমনটা? আমার বোন কোথায়? ওহো, বোনকে খুব ভালোবাসো তাই না? যদি বোনকে জীবন্ত দেখতে চাও তাহলে আপোষ আমার নাচের পুতুল হয়ে যাও। তুমি তো বড়, বুঝো তো সবই। কেন আমার সাথে এমনটা করতেছেন? আমাকে ছেড়ে দেন না। নেশায় পড়া জিনিসকে এত সহজে ছাড়া যায় না। তোমার নেশায় পড়ে গেছি জান। এখন তোমার শুধু রেত মাজারে রাখবো, ছাড়তে পারবো না। এখন আর যাই জান। আশা করি যা বসাতে চাইছি হারে হারে বুঝতে পারছো। অবশ্যই আমার জন্য রাতের বেলা প্রস্তুত থেকো আমার নাচের পুতুল হিসেবে, নয়তো নিজের বোনকে আর দেখতে পারবা না। সুঠাম দেহে অধিকারী জাঙ্কুক সিনা একেবারে টান টান করে রুম থেকে বেরিয়ে গেল। সকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল। তিন মাথার মধ্যে জাঙ্কুকের কথা মতো কাজ করা ছাড়া আর কোনো কিছু আসছে না। যদি এই মুখটা না করলে জাঙ্কুক কোনোভাবে জিমিনে ক্ষতি করে ফেলে তাহলে সে কি করবে? এই তো কিছুক্ষণ আগে প্যারিসের স্টাফরা তের রুমে নাচের কিছু জিনিসপত্র দিয়ে দিয়েছিল। তের মনে অনিচ্ছা থাকা সত্ত্বেও তে সেই জিনিসগুলো পরিধান করে আর আসামে ডান্স প্র্যাকটিস করছে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়, রাত পেরিয়ে গভীর রাত হয়ে যায়। তে নিচের দরজার বাহির থেকে কারো পদচারণে ঠক ঠক আওয়াজ পাচ্ছে। তের আর বুঝতে বাকি রয় না প্যারিসের মালিক তার প্রিয় নাচের পুতুলের নাচ দেখতে আসবে। গ্যাংস্টার জিয়ন জাঙ্কুক রুমে প্রবেশ করা মাত্রই পুরো রুম জুড়ে গান বাজতে শুরু করে। তার বুঝতে আর বাকি রয় না তার কাজের সময় চলে এসেছে। জাঙ্কুক সুস্থ নিঃশ্বাস ছেড়ে প্রথমে চেয়ারে বসে পড়ে, অতঃপর সাথে সাথে একটা সিগারেট জ্বালিয়ে নেয়। সিগারেট টানতে টানতে নেশা লাগা চোখে তাকায় তের দিকে। জাঙ্কুকের আদেশে মেকআপ আর্টিস্ট আজকে নিজে এসে তেকে জাঙ্কুকের মন মতো করে সাজিয়ে দিয়েছে। তে সাথে সাথেই মাস্কটা পরিধান করা মাত্রই জাঙ্কুকের সামনে নিজের কাজ করতে শুরু করে, মানে যে কাজের জন্য তাকে রাখা হয়েছে নাচের পুতুল হিসেবে সে নিজের নৃত্য প্রদর্শন করে। জাঙ্কুক তাকে তাকিয়ে নেশালো চোখে তার নাচের পুতুলের নাচ দেখছে। তেকে ওয়ার্নিং দিয়ে বলানো হয়েছিল যতক্ষণ গান চলবে ততক্ষণ তাকে নাচতে হবে, নাচ বন্ধ করলে কিন্তু বিপদ। সেই কথা অনুসারে তে একবারের জন্য নাচ থামায়নি। 3টা গান পরপর চেঞ্জ করা হলো, তবুও তে নাচ থামায়নি। এখন সে বেশ ক্লান্ত, তবে জাঙ্কুক এখনো গান বন্ধ করছে না। এক পর্যায়ে ক্লান্ত হয়ে তে নাচ বন্ধ করে একেবারে মাটিতে লুটিয়ে পড়লো। আর পারছি না, আর সম্ভব না। হঠাৎ পেছন থেকে জাঙ্কুকে এলোমেলো হাত চলতে লাগে তার বাঁকানো করে। কি হলো বেবি, নাচ করতে করতে ক্লান্ত হয়ে গেছো? আসো তোমার ক্লান্তি মিটাই দেই, তবে এর আগে এই পেপারটা সাইন করো। কিসের পেপার এটা? কিসের আবার? নিজের প্রিয় বোনের জীবনের বিনিময়ে নিজেকে আমার নাচের পুতুল বানানোর কবুলপত্র। কবুল করছেন তো এই জীবনটাকে? আমি কারো নাচের পুতুল হতে চাই না। একবার সাইন করেই তো দেখো, তোমাকে আমার নাচের পুতুল না জানের পুতুল বানায় রাখবো, আই প্রমিস। এই পেপারটা সাইন করতেই জাঙ্কুক তার প্রিয় নাচের পুতুলটাকে কোলে নিয়ে আসছে মানে খাটের উপরে। তার একমাত্র প্রিয় পুতুল এটা। এই পুতুলের প্রতি তার যেমন নেশা আছে ঠিক একইভাবে দায়িত্ব আছে। তাই তো জাঙ্কুক নিজের দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিতে থাকে। জাঙ্কুক নিজের দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছে আর এক পা করে তের দিকে এগোচ্ছে। জাঙ্কুক নিজেকে আগে বীরপুরুষ ভাবতো, সে কখনো কল্পনা করতে পারেনি একটা নারীর প্রতি সে এতটা আসক্ত এবং এতটা দুর্বল হয়ে পড়বে। কি করবেন আমার সাথে? দায়িত্ব পালন করবো জান। পুরুষ জাঙ্কুক এক
একদিকে কনসার্টে খোলা বাঁধানোর দায়িত্ব পালন করছে, অন্যদিকে আমার বালিশের গিফটগুলোতে বরকত দেওয়ার দায়িত্ব পালন করছে, আমার একই পাশাপাশি তার ঠোঁটের মধ্যে রাজত্ব করার দায়িত্ব পালন করছে। সব দায়িত্ব মিলেমিশে জাঙ্কুক এক বিশাল দায়িত্ববান পুরুষ। কেটে গেল 3টা মাস। সম্পর্ক সময়ের সাথে সাথে বদলে যায়, কথাটা 100% সত্য। এর প্রমাণ তেই পেয়েছে। জাঙ্কুকে জোর করে গড়ে তোলা সম্পর্কের প্রতি তেরও এখন ভালোবাসা কাজ করে, যদিও এই সম্পর্কের নামটা কি সে তা নিজেও জানে না। তবে সেই সম্পর্ককে ভালোবাসে। জাঙ্কুকের এভাবে কাছে আসা তার ভালো লাগে, জাঙ্কুকে তার প্রতি জোর খাটানো তার ভালো লাগে। তাছাড়া জাঙ্কুক যে তার প্রতি এত ডমিনেটিং আচরণ করে সেটাও যে ভালো লাগে। এখন বলতে গেলে জাঙ্কুক তে নেশা না, তে জাঙ্কুকে নেশায় পড়ে গিয়েছে। যদিও এই নেশাটা সে ঠিকঠাক ভাবে করতে পারে না। জাঙ্কুক প্রতিদিন তো আর আসে না, আসলেও 2-3 দিন পর পর। যখনই আসে তখনই তের মন আনন্দ মেতে ওঠে। এমন অনুভূতিটা আসা অবশ্য স্বাভাবিক। তের 21 বছর বয়সের জীবনে জাঙ্কুকই প্রথম পুরুষ যে কিনা তাকে ভালোবাসার বরসে ভরিয়ে দিয়েছিল। তাছাড়া জাঙ্কুকের সাথে হওয়া প্রথম দেখাটাও তে ভুলতে পারেনি। খেলনা ঘরে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনার হাত থেকে একমাত্র জাঙ্কুকই তাকে বাঁচিয়েছে। যদি সেদিন জাঙ্কুক না থাকতো তাহলে তে হয়তো আজ বেঁচেই থাকতো না। সেই দিন থেকে তে জাঙ্কুকের প্রতি কৃতজ্ঞ, যদিও কৃতজ্ঞতাটা কোনোভাবেই প্রকাশ করা হয়নি। তখন অবশ্য সেই কৃতজ্ঞতা প্রকাশ করার সময় ছিল না, কারণ তের মাঝে জাঙ্কুকের প্রতি কোনো অনুভূতি কাজ করতো না। তবে এখন অনেকটাই কাজ করে। এখন জাঙ্কুকে নিয়ে বেশ চিন্তা হয় তের। জাঙ্কুক 2-3 দিন বাসায় আসে না। এই 2-3 দিন জাঙ্কুক কোথায় থাকে, কোনো মেয়ের সাথে থাকে কিনা, এইসব চিন্তাও মাথার মধ্যে ভর করে থাকে। জাঙ্কুক একটা হ্যান্ডসাম ছেলে, ওকে পটাতেই কত মানুষই না চাইবে। তাছাড়া গ্যাংস্টার, ক্ষমতাও তো কম না। জাঙ্কুক বাসায় না থাকার কারণে সময়টা একদিন খারাপই যায় তের। তাছাড়া জিমিনও পাশে নেই। হসপিটালে চেক আপের জন্য জাঙ্কুক নিজ দায়িত্বে জিমিনকে পাঠিয়ে দিয়েছে মালয়েশিয়ায়, সেখানে ট্রিটমেন্ট চলছে। জিমিন প্রতিদিন ভিডিও কলে কথা বলে। জিমিন জানে না তাদের সম্পর্কের কথা, জানে শুধু জাঙ্কুক হয়তো তার বয়ফ্রেন্ড। এই ব্যাপারে তে জিমিনকে কোনো কিছু খোলাসা করে বলেনি, কি আর বলবে। তে তো ভালোবাসে জাঙ্কুককে, তবে তাদের এই ভালোবাসার সম্পর্কের তো কোনো নাম নেই। তবে আছে বহুত মায়া, এবং সেই মায়ার ভিত্তিতেই তে জাঙ্কুকের সাথে কোনো কন্ট্রাক্ট করতে না পেরে জাঙ্কুকের অ্যাসিস্ট্যান্ট ইউনোর সাথে কন্ট্রাক্ট করে জানতে পায় জাঙ্কুক আসলে ব্যক্তিগত কিছু গোপন কাজের জন্য এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমাচ্ছে। আজকে দিনে জাঙ্কুকরা এই দেশের মাটিতে পা রাখবে, হয়তোবা থাকবে, নয়তোবা আবার অন্য দেশে চলে যাবে। কথাটা শোনা মাত্রই তের বুকের ভেতরটা কেমন জানি চিনচিন ব্যথা শুরু হয়ে গেল। তের অনেক ইচ্ছে করছে জাঙ্কুককে দেখতে, তবে জাঙ্কুক যদি তার সাথে দেখা না করে চলে যায় তাহলে তো আর তাকে দেখা হলো না। তে চালাকি করে ইউনোর কাছ থেকে আজকে জাঙ্কুক কোন হোটেলের মধ্যে মিটিং করবে সেই হোটেলের নামটা জেনে নিল। সকাল পেরিয়ে সন্ধ্যা হতেই তে জাঙ্কুকের গাড়িতে করেই জাঙ্কুক যে হোটেলে মিটিং করবে সেই হোটেলের উদ্দেশ্যে রওনা দিল। জাঙ্কুক থেকে এতটুকু স্বাধীনতা দিয়ে রেখেছে, তে যেখানে মন চায় যখন ইচ্ছে সেখানে যেতে পারে। তবে তের মাথায় এখন একটা জিনিসই ঘুরছে, হোটেলে জাঙ্কুকের সামনাসামনি দেখা হলে বা জাঙ্কুকের স্টাফদের সাথে দেখা হলে তারা যখন জিজ্ঞেস করবে সে জাঙ্কুকের কি হয়, তখন তে কি উত্তর দিবে। তাদের সম্পর্কে যে কোনো নাম নেই। বাবা, আমার এই হোটেলে অনেক মাস পরে দেখলাম, আপনার সাথে দেখা হয়েছে বা ভাবতে পারিনি। যদি জানতাম তাহলে আসতামই না। বাই দ্য ওয়ে, জাঙ্কুকরা আজকে এখানে মিটিং করবে, আমাকে একটু নিয়ে যেতে পারবেন? হেরিয়ে পরে জুতা মেরে সাহায্য চান। জাঙ্কুক স্যারের সাথে তোমার কি কাজ, কি করবা তুমি? তে 2 সেকেন্ড চুপ থেকে নিরাপত্তা ভঙ্গ করে বলতে লাগে, গার্লফ্রেন্ড আমি জাঙ্কুকে, যা করবো তা তো আর আপনাকে খুঁজে বলতে পারি না, তাই ও কোথাও আসছে সেখানে নিয়ে যান। গার্লফ্রেন্ড তো তোমার মতো নর্তকী, তাও আবার জাঙ্কুক স্যারে? হাসাই না। সন্ধ্যা হলে জাঙ্কুকের অ্যাসিস্ট্যান্টকে কল দিই, ও আমাকে নিচ থেকে নিয়ে যাবে। তখন তো বিশ্বাস হবে? তখনও বিশ্বাস হবে না, কারণ জাঙ্কুক স্যার তো উপরে মেয়েদের সাথে কি বলবো, মুখে আর বললাম না। তাই বুকামের কথা বিশ্বাস না হতে বুকাম নিচ থেকে তেকে সেখানে নিয়ে যায়। জাঙ্কুক হাতের মধ্যে একটা সিগারেট চালিয়ে বেশ উপভোগ করে সামনে থাকা মেয়েদের ডান্সগুলো দেখছিল। ঠিক যেভাবে তে নাচলে জাঙ্কুক মনোযোগ দিয়ে দেখে, ঠিক একইভাবে জিনিসটা দেখে তের চোখে পানি টলটল করতে লাগলো। আবার ঠালা, আমারে মুরগি বানাইতে আসছিলা, নিজেই মুরগি হয়ে গেলা। আসলে তো আমি তো আর কেউই না, জাস্ট একটা নাচের পুতুল। বাংলা ভাষায় বলতে গেলে জাঙ্কুকে নর্তকী। তে না ঠালা, ডাকছে জাঙ্কুক স্যার, এবার যা। কি ব্যাপার, আমার শখের নাচের পুতুলটা আমার চোখের সামনে কাঁদতেছে কেন? একটু মন চেয়েছিল জাঙ্কুকের গালে কয়েকটা থাপ্পড় দিয়ে তার উপর রাগ দেখাতে, তবে রাগ দেখাবে এবার কি অধিকারে? সম্পর্কিত সে শুধুমাত্র তার দাস এবং জাঙ্কুক তার মালিক। অথচ কত কিছু ভেবে রেখেছিল যে জাঙ্কুক হয়তো তাকে ভালোবাসে। আসলে দেখতেই জাঙ্কুককে ভালোবাসে, জাঙ্কুক তাকে ভালোবাসে কিনা সেটা জাঙ্কুক একবারও মুখে প্রকাশ করেনি। কি হলো, কিছু বলছো না যে? আসলে অনেকদিন পর আপনাকে দেখলাম তো, তাই। ভালোবাসা না মানে ভালো না বাসলে কথা মানে কি? ভালোবাসার কোনো অধিকার আছে পারবে? আমাদের সম্পর্কে আমি আপনার নাচের পুতুল আর আপনি পুতুলের মালিক, একটা খেলনা আর মালিকের সম্পর্ক। যখন মন চাইবে আমার সাথে খেলবেন, যখন মন চাইবে না ছুঁড়ে ফেলে দিবেন। জীবনে প্রথমবার তে এমন টনে জাঙ্কুকের সাথে কথা বলো, জাঙ্কুক বুঝতে পারছে না তে আসলে কি বলতে চাইছে। এখন আমি অনেকটাই ব্যস্ত, যা কথা বলতে চাও বাসায় গিয়ে বলো। ইউনো দেখে তার বাড়িতে দিয়ে আয়। আর বোকাম, যে মেয়েটা মাঝখানে নাচতেছিল ওকে আমার হোটেল রুমে পাঠা, ইম্পর্টেন্ট কাজ আছে। একটা নাস্তিমারির সাথে জাঙ্কুকের হোটেল রুমে কি ইম্পর্টেন্ট কাজ? কথাটা ভাবতেই তের রাগে শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে গেল।
চলুন মিস্তে আপনাকে দিয়ে আসি। কোনো প্রয়োজন নেই, একলা আসতে পারছে একলা যেতেও পারবো। রাত দেখিয়ে বড় বড় কদম ফেলে চলে গেল সেই জায়গাটা থেকে। জাঙ্কুক তাকিয়ে রইল তীর চাওয়ার দিকে। তীর আসলে একদিনের মধ্যে কি হয়ে গেল সেটা জাঙ্কুক নিজেও বুঝতে পারছে না। ধুর, সবই আমার দোষ, আমি একটু বেশি বুঝি। আমি কি যে আমারে ভালোবাসবে? আমি ওর জীবনে থাকলেও কিছু না, না থাকলেও কিছু না। এদিকে আজকে রাতে এবং আগামী দিনটা নিয়ে জাঙ্কুকের পরিকল্পনা শেষ নেই। স্টাফদের সাথে রাগারাগি করছে যেন একটা মিস্টেক না হয়। কাজ শেষ করে প্ল্যানিং করে নিজের হাতে একটা ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করছে তার বেডরুমের বাইরে। জাঙ্কুকের অপেক্ষা কখন তার দরজা খুলবে আর জাঙ্কুক থেকে বিয়ের জন্য প্রপোজাল দিবে। স্যার কথাটা কিভাবে যে বলি, ম্যাম তো বাড়িতেই আসেনি, আর তাছাড়া ট্রাভেলকে পাঠিয়ে দিয়েছে। ওনার ফোন নাম্বার বন্ধ। ফোন নাম্বার বন্ধ মানে নাই মানে কি বলতে চাও? স্যার আমার মনে হয় ম্যাম হয়তো বা পালিয়ে গেছে। পালিয়ে গেছে মানে কি? ও আমার লাভ করে, বাংলা তো প্রশ্নই আসে না। বস, আমার মনে হয় ম্যামের হয়তো বা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এছাড়া তো কোনো উপায় দেখতেছি না। উনি আপনার কাছ থেকে পালাবে কেন? হয়তো বা তিনি ভাবছেন ওই নাচনেওয়ালিদের সাথে আপনার কোনো নাচনেওয়ালিদের সাথে আমার ভালো লাগছে। সালি সুমরে বাচ্চা নাটক দেখানোর দিন পানি, আজকে দিনটা খারাপ করলো আমার। কথাটা বলেই জাঙ্কুক তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো তাকে খোঁজার উদ্দেশ্যে। সে তখন বাস স্ট্যান্ডে ছিল। সেই পুরান ধারণা, গ্রামে চলে গেলে হয়তো বা জাঙ্কুক তাকে খুঁজে পাবে না। তাছাড়া তেই তো জাঙ্কুকের জীবনে এত ইম্পর্টেন্ট পার্সনও না, তাই জাঙ্কুক থেকে হয়তো বা খুঁজবেও না। এই ব্যাপারটা চিন্তা করে তো বাসের জন্য অপেক্ষা করছিল। তবে সেই সময় পেছন থেকে এক চেনা পরিচিত গন্ধ তার নাকে ভেসে উঠলো। ঘাড় ঘুরে তাকাতেই বাচ্চা, আমার থেকে পালানো খুব শক্ত, তাই না? কই পালাবি তুই আমার থেকে? পৃথিবীর কোন প্রান্তে লুকাবি তুই আমার কাছ থেকে? আমার থাকার তো কোনো প্রয়োজন দেখতেছি না। আমি থাকলে কি না থাকলে কি, আমার মতো নাচের ভিতরে 100 আসতে আপনার কাছে। রাত তো আর ওদের সাথে কম কাটেন না, তাহলে আমার কিছু বিশেষ প্রয়োজন পড়লো? রাত কাটাইছি মানে? কথাটা বলেই জাঙ্কুক নিজে বেবিতে উপর নিয়ে সেখানে কচলাতে লাগলো। আমার বেবি জাঙ্কুক তোমার বেবি ছাড়া আর কার সাথে খেলা করছে? হ্যাঁ, কার সাথে গানের কনসার্ট করছে বা কার সাথে তবলা বাজাইছে? তবলা বা ছিঙ্গালা না করে ওই মেয়েদের আপনার হোটেল রুমে কি কাজ? কাজ তো ছিল, তবে তোর সাথে ছিঙ্গালা করার আগে তোর বিয়ের জন্য কিভাবে সুন্দর প্রপোজাল দেওয়া যায় ওটার প্ল্যানিং। তবে তুই একটা হইতে দিলি কই, আমার সব প্ল্যান মাটিতে মিশা দিলি। আপনি আমাকে বিয়ে সারপ্রাইজ দিতে যাচ্ছিলেন? চাইছিলাম তো সারপ্রাইজ দিতে, তবে যা কর্মকাণ্ড করছো পানিশমেন্ট ছাড়া ওর কিছু তোমার কপালে নাই। তে জাঙ্কুক হাঁটু গেড়ে হামাগুড়ি দিতে দিতে এগোচ্ছিল তের কাছে, যেন সে এক সিংহ এবং তে হচ্ছে তার শিকার। সরি জাঙ্কুক, আমি বুঝতে পারিনি। সরি মাই বেবি গার্ল, বাট এই বলে মাফ নেই, অস্ত্র শুধু পানিশমেন্ট। কথাটা বলেই তুলোর বালিশের গিট্টুগুলিতে জাঙ্কুক নিচে নেমে ট্যাটু করতে লাগলো এবং সেখানে বরকত দিতে লাগলো। আজকে এমন একটা জায়গাও থাকবে না যেখানে জাঙ্কুকের নামে ট্যাটু থাকবে না। জাঙ্কুকের এলোমেলো হাত চলছে বরকত বিতরণে, কখনো বালিশের গিট্টু, কখনো বেবিতে, আবার কখনো তুলোর বালিশে বরকত দিচ্ছে জাঙ্কুক। ভুল হয়ে গেছে, আজকের জন্য মাফ করে দেন। যে ভুল করছো আজকে আর কোনো মাফ নাই, আজ শুধুই পানিশমেন্ট। ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আর ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা সবসময় আমাকে ইন্সপায়ার করো অনেক কিছু করতে এবং সেই ইন্সপায়ারেশনে আমি এফএফ দিই, তাতে কোনো সন্দেহ নেই। বাট যারা আমার জিওন টুইন্স এবং রেপিস্টে এফএফটা দেখছো তারা আমাকে অনেকেই ইন্সপায়ার করছিল যে আমার উপন্যাস লেখা উচিত, এবং সেই ইন্সপায়ারেশনে আমি ছোট একটা সাহস করে একটা এপিসোড দিছি। সত্যি সত্যি এইটা আসলে আমি রেপিস্টের কাহিনীকে বেস্ট করেই বানাবো ইনশাল্লাহ, বাট কাহিনী অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। তাই আমি বলবো যারা তোমরা উপন্যাস প্রেমী বা উপন্যাস গল্প পড়তে পছন্দ করে তারা চাইলে আমার এই ছোট্ট পথে সহযোগী হয়ে সাপোর্টার হিসেবে থাকতে পারো, কেননা তোমাদের সাপোর্টই আমার সবচেয়ে বড় শক্তি। তো আশা করি আমি যেমনই বানাইছি বাট তোমাদের ভালো লাগবে জিনিসটা, কারণ আমি অনেক মন দিয়ে বানাইছি। তো আশা করি যারা পড়ো তারা আমারটাও পড়বা। আমি পেজের লিঙ্ক ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সেও দিয়ে দেবো, ঠিক আছে? আর যারা পড়ো না তাদের যাওয়ার কোনো দরকার নেই, আমরা বিটিএস এর সাথে আছি, আমরা দেখুকে নিয়েও নতুন নতুন এফএফ করবো ইনশাল্লাহ তোমাদের সাপোর্টে। তো আজকের জন্য এতটুকুই, বেশি বকবক না করি। ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাইকে অগ্রিম রমজানের শুভেচ্ছা। এরই পাশাপাশি 51K সাবস্ক্রাইবারের জন্য অনেক অনেক ধন্যবাদ মায়া জায়াস। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।